আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলমান তাপদাহের কারণে স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। সব প্রাথমিক বিদ্যালয় ২রা মে পর্যন্ত বন্ধ দিল মন্ত্রণালয়। কাল খোলা থাকবে ৩৭ জেলার স্কুল কলেজ, জানালো মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বললেন শিক্ষামন্ত্রী। আগামী মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির পূর্বাভাস। রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম, জানালো আবহাওয়া অফিস। বিএনপি নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। পুরো দেশকে গ্যাস চেম্বারে পরিণত করছে সরকার, অভিযোগ বিএনপির। এবং ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে তারা ক্লাস নিতে পারবেন। এছাড়া পরীক্ষা চলমান থাকলে এ আদেশ প্রযোজ্য হবে না। দেখুন হুমায়ুন চিস্তির রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ ধরেই তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্মরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহে অস্থির জনজীবন। এ অবস্থার মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। তবে প্রথম দিনেই রোববার সারা দেশে শিক্ষার্থী ও শিক্ষক সহ মোট ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। কয়েকটা স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে গরমে, এবং কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছে। শুধু অসুস্থ না, কয়েকজন হিট স্ট্রোকে মারাও গেছেন। এর প্রেক্ষাপটে মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন যে যাতে আগামী আরও কয়েকদিন স্কুল বন্ধ রাখা যায়, যাতে করে বাচ্চারা বা শিক্ষকরা অসুস্থ না হন। তার প্রেক্ষাপটে মাননীয় আদালত বিবেচনা করে আগামী ২ মে বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে স্কুলে এসির ব্যবস্থা থাকলে ক্লাস নেওয়া যাবে বলে বলা হয়েছে আদেশে। এছাড়া পরীক্ষা চলমান থাকলে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে না। কোনো পাবলিক পরীক্ষা এ লেভেল, ও লেভেল সহ কোনো প্রতিষ্ঠান যদি শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখেন তাহলে সেগুলো পরিচালনা করতে পারবেন। এই আদেশে সেগুলো বারিত হবে না। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে হাইকোর্ট তাপদাহের কারণে সারা দেশের স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। এদিকে আগামীকাল ৩৭ জেলায় স্কুল কলেজ খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ হয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজধানীর আগারগাঁয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সংবাদকর্মীদের সাথে আলাপকালে একথা জানান তিনি। রমজান মাসেও বন্ধের জন্য একটা আদালতে কিছু ব্যক্তি গিয়ে সেখানে একটা বুঝিয়ে একটা আদেশ নিয়ে এসেছিলেন, কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত থেকে সেটা বলা হয়েছে এটা আদালতের এখতিয়ার নয়। সংবিধান অনুসারে ছুটি ঘোষণার এখতিয়ার হচ্ছে সরকারের নির্বাহী বিভাগের। সেক্ষেত্রে আমরা সেটা আদালতে উত্থাপন করব, দেখব সেখানে কি হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু কোনো রায় আসেনি, আমরা আমাদের যে সিদ্ধান্তটা দিয়েছি সেটাতে এই মুহূর্তে আমরা স্থির আছি। রোববার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। সংবাদ মাধ্যমে আসা এই খবরেরও তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে। সেটা তাদের জন্য আরো বেশি বিপজ্জনক। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় বন্ধ থাকবে খুলনা ও রাজশাহী বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল,
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম ও পটুয়াখালী জেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 2রা মে থেকে দেশের বিভিন্ন স্থানে একটানা 4-5 দিন ঝড় বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজশাহী ও খুলনা বিভাগে তাপ প্রবাহ খুব একটা কমবে না। কেন্দ্রীয় অফিসের আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ এশিয়া জুড়ে এলো নিনের প্রভাবে যে তাপ বলয় সৃষ্টি হয়েছে তাই বাংলাদেশে এনেছে নজিরবিহীন তাপপ্রবাহ। আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। শফিউর রহমান তানিমের ক্যামেরায় আদ্দিন সাজিবের রিপোর্ট। টানা তাপপ্রবাহ, অসহনীয় গরমে কদিন আগে হিটস্ট্রোক হয় শেরেবাংলা নগর মহিলা কলেজের এই শিক্ষকের। এখন চোখে কম দেখছেন তিনি। বলছে ডায়াবেটিস আর প্রেশার দুইটা কন্ট্রোল করে নিয়ে আসেন, তাহলে আমরা 23 তারিখে আপনার চোখে লেজার দিব, তারপরে 27 তারিখে চোখে ইনজেকশন দিব, এটা না হলে অপারেশন করব। আমাদের শেষ চিকিৎসা আর নেই। খরতাপে প্রায় 1 মাস ধরে পুড়ছে দেশ, জ্বলছে পিচ ঢালা রাজপথ। দিশেহারা সবাই, ছাতা ক্যাপ কোনো কিছুতেই যেন মানছে না এই তাপ। তীর্থের কাকের মতো সবাই চেয়ে আছে বৃষ্টির অপেক্ষায়। জীবনে গরম জীবনে দেখিনি, গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট করে তা চালানি লাগে। রাইতে ডিউটি করছি, রুমে গরমে থাকা পেলাম না। অসুবিধে তো অনেক সমস্যা, গরমে তো তাপে তো খুলে দাঁড়ান। আবহাওয়া অফিস বলছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে চলছে এই তাপপ্রবাহ। 2রা মে ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে আপাতত তা থেকে মুক্তি মিলতে পারে। বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তবে আপনারা জানেন যে এই বজ্রঝড় সৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে 18 সালের পর থেকেই কমে যাচ্ছে। অসহনীয় এই দাবদাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষের জন্য নানা সেবা সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। পুরো দক্ষিণ এশিয়ায় একই অবস্থা চলছে। আবহাওয়া অফিসের তথ্যে এবার কিছুটা স্বস্তি পেতে পারেন, কিন্তু অসুবিধাটা হচ্ছে পুরো মে মাসটাই উষ্ণ। এই সময়টাতে তাপপ্রবাহ আবার আগের মতো হতেও পারে। সেজন্য প্রয়োজন বেশি সচেতনতা, তা না হলে হতে পারে হিটস্ট্রোক, যেটাতে অনেকেই এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তাপ প্রবাহ থেকে বাঁচতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন পানি ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া 35,000 রিকশা চালককে বিনামূল্যে ছাতা, খাবার, সালাইন ও হাফ লিটার পানির বোতল দিচ্ছে ডিএনসিসি। পানির বোতল ফেরত দিলে 5 টাকা দেওয়া হবে। মেয়র বলেন, চিফ হিট অফিসারের পরামর্শেই এসব কাজ করা হচ্ছে। শিশুদের টিকা প্রদানে অনলাইন কার্যক্রম ট্র্যাকার জোরদার করার বিষয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ঢাকা উত্তরের 54টি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে। থাইল্যান্ডের ব্যাংককে ইউএনএসক্যাপের সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 11টা 25 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গত 24 এপ্রিল 6 দিনের সফরে থাইল্যান্ড গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যোগ দেন জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের 80তম সম্মেলনে। এই সফরকে প্রতিবেশী নীতির উপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন শেখ হাসিনা। গত 26 এপ্রিল ব্যাংককের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় দুদেশের প্রধানমন্ত্রীর মাঝে। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে 5টি দ্বিপাক্ষিক নথি সই করে বাংলাদেশ ও থাইল্যান্ড। বিএনপি নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলটির নেতারা নিজেদের
অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। তিনি আরো বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা, কিন্তু অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলিয়া বিএনপি আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে, যা হাস্যকর। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে সরকার গোটা বাংলাদেশকে দূষিত গ্যাস চেম্বারে পরিণত করেছে, ফলে তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হচ্ছে জনগণ। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খিলগাঁও তালতলা এলাকায় ওয়ার্ড বিএনপির আয়োজনে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে রাজধানীর ফকিরের পুল এলাকায় আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বর্তমান সরকারের প্রশ্রয়ে ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। তার অভিযোগ, জাতীয় নির্বাচনের পর ক্ষমতাসীন দল উপজেলা নির্বাচনকেও প্রহসনে পরিণত করেছে। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। উন্নয়ন হলো আওয়ামী লীগের, কারণ এই মেগা উন্নয়নের নামে মেগা চুরি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ওনাদেরকে সার্টিফিকেট দিছে, এই সার্টিফিকেট ওবায়দুল কাদের আপনি গলায় ঝুলায় রাখেন। বাংলাদেশের মানুষ এই সার্টিফিকেট চায় না। সব ধরনের ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। প্রতিবেদনে বলা হয়, 2 মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে, যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার। কিন্তু আমরা দেখেছি যে 2000 সন থেকে 2022 সন পর্যন্ত সরকার কোনো রকমের মূল্য নির্ধারণ করেনি। এর মাধ্যমে ওষুধ কোম্পানিগুলো নিজেদের মতো করে স্বেচ্ছাচারিতামূলকভাবে ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং তাদের অতিরিক্ত দামের কারণে অনেকের আওতার বাইরেই চলে গেছে, যারা কিনে খেতে পারছেন না। প্রাথমিক শুনানি শেষে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেন উচ্চ আদালত। উভয় পক্ষের শুনানি শেষে আজকে মহামান্য আদালত রুল নিষেধ জারি করেছেন। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। আদালত আরেকটি নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনাতে মহামান্য আদালত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অস্বাভাবিকভাবে দাম বাড়ানো ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 30 দিনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। দাখিল করার জন্য সুনির্দিষ্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজুকের হয়রানি রোধ ও সেবা সহজীকরণে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। আর নগরের শৃঙ্খলা ফেরাতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান গণপূর্ত সচিব। রাজধানীতে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। তরিক ইসলামের রিপোর্ট। জনগণের সেবা নিশ্চিত ও সহজীকরণে সোমবার রাজধানীর ইস্কাটনে কর্মশালার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক।
এতে অংশ নেন গণপূর্ত, ফায়ার সার্ভিস, সামাজিক সংগঠন সহ অংশীজনরা। উঠে আসে সমস্যা ও সীমাবদ্ধতার নানা বিষয়। প্রথম দিকে দূরদর্শিতার অভাবের কারণে এটা তৈরি হয়েছে। রাজধানী ঢাকার বাসযোগ্যতা ফেরাতে প্রকৃতি নির্ভর পরিকল্পনার পরামর্শ দেন নগরবিদরা। অনুমোদন নেয় না কেন? তার মানে আমি যে নীতিমালাটা করে রেখেছি সেখানে অনুমোদন নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। জনগণকে ভোগান্তি দিয়ে আপনি কখনোই কৃতিত্বপূর্ণ সেবাদানকারী সংস্থাপন্ন হতে পারবেন না। এ সময় আন্তরিকতার সাথে সেবা প্রদানে রাজুক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান গণপূর্ত সচিব। আমি যদি সরকারি চেয়ারে বসে বিশ্বাস করি যে এখান থেকে আমার বেতনের বাইরে আরো কিছু ইনকাম করবার সুযোগ আছে এবং সেটা যদি আমি করতে থাকি তাহলে বদলের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। মানুষের প্রতি ভালোবাসা ব্যতীত কোনো ক্রমেই ভালো সেবা দেওয়া সম্ভব নয়। রাজুকের সকল সেবা ডিজিটালাইজেশন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। একটা কমপ্লিট প্যাকেজ থাকবে এবং এমন একটা জিনিস হবে ইনশাল্লাহ যে কেউ যদি ফ্ল্যাট কিনতে চায় সে তার বাড়িতে বসেই এই যে একদম আর্কিটেক্ট সাহেব বলছেন সে চেক করতে পারবে যে বিল্ডিং এ ফায়ার মানে সিস্টেম ঠিক আছে কিনা, তারপরে হলো যে এটার স্পেস কত, সমস্ত কিছু ওখান থেকে সে কার্যক্রম করতে পারে। এবং ফ্ল্যাট এবং প্লট হস্তান্তরের যে মানে জটিল জিনিস এগুলো আমরা আসলে সহযোগিতা করব। রাজধানী ঢাকার শৃঙ্খলা ফেরাতে সমন্বিতভাবে কাজ করার দাবি জানান অংশীজনরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে ধরে নিয়ে নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কারণে কেন্দ্রে কেন্দ্রে সশস্ত্র পুলিশ ও আনসার বাড়ানো হচ্ছে। ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রেও নেওয়া হবে বাড়তি সতর্কতা। সচিবালয়ের উপজেলা নির্বাচনকে সামনে রেখে এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ফজলে রাব্বির রিপোর্ট। আগামী 4 মে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। অন্যান্য বারের মতো এবারও 4 ধাপে সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 25 মে হবে শেষ ধাপের নির্বাচন। অন্যান্য নির্বাচনের মতো এবারও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তারা। তবে ভোটের দিন এবং এর আগে পরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। প্রতিটি স্বাভাবিক সেন্টারে অস্ত্রসহ পুলিশ থাকবে 3 জন এবং অস্ত্রসহ আনসারের পিসি এপিসি থাকবে 3 জন। মোট 6টি অস্ত্রধারী সদস্য থাকবে এবং প্রতিটা বুথ ম্যানেজমেন্টের জন্য মিনিমাম 10 জন আনসার থাকবে এবং 6টির অধিক সংখ্যক বুথ যেখানে আছে সেখানে অতিরিক্ত 1 জন করে থাকবে। আর গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে পুলিশ সদস্য থাকবে 4 জন অস্ত্রসহ এবং আনসার সদস্য থাকবে 3 জন পিসি এপিসি অস্ত্রসহ এবং টোটাল 17 থেকে 18 জন আমাদের ফোর্স মোতায়েন থাকবে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো, নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি এবং নির্বাচনের আগে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ ছক অনুযায়ী স্থানীয় প্রশাসন কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র সচিব। প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। প্রতিটি উপজেলায় 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। আমাদের কন্ডাক্ট রুলটাকে প্রতিপালন হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য ভোটের 2 দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী 2 দিন আমাদের স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স থাকবে। প্রতিটি গড়ে 5টি সেন্টারের জন্য একটি টিম থাকবে। উপজেলা নির্বাচনে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এই বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে শিক্ষা সচিব, মাওসি সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। এর আগে বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটকারীর আইনজীবী বলেন, এই আদেশের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা ও দাবি পূরণ হলো। সংশ্লিষ্টরা আদালতের রায় অনুসরণ করে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে বলে মনে করেন তিনি। এদিকে এরই মধ্যে বদলি সংক্রান্ত খসড়া নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী 3 মাসের ভিতরে 90 দিনের ভিতরে যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বদলি হইতে পারে, এই ধরনের বদলি নীতিমালা প্রণয়নের জন্য আমি আশা করি যে যথাযথ কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা মহামান্য হাইকোর্টের এই আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে যেহেতু তারা উদ্যোগ নিয়েছে এই বদলি নীতিমালাটি প্রণয়ন করবে। আর এই বদলি নীতিমালাটি প্রণয়ন করলে
এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব হবে বলে আমি মনে করি। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। তীব্র দাবদাহে শ্রমজীবী সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে দেশব্যাপী 12টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ওরসালাইন এন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ শুরু করেছে এসএমসি। বিকেলে এসএমসির প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠানটি এই কার্যক্রম পরিচালনা করছে বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লাক্সের 100 বছর উদযাপন উপলক্ষে নতুন ফর্মুলার লাক্স সাবানের উন্মোচন করল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। এ সময় প্রতিষ্ঠানটির পার্সোনাল কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নীলুষী জয় তিলেকে বলেন, ত্বকের যত্নে নতুন এই সাবানে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই এর মতো প্রিমিয়াম উপাদান। অনুষ্ঠানে ইউবিএল চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। এ সময় লাক্সের সাথে পথ চলায় গুলশান আক্তার চম্পা, শামিমা রানিপা, সুবর্ণা মুস্তফা, আফসানা মিমি, অপি করিম, রুমানা রশিদি সীতা, কুসুম শিকদার, মেজাবিন চৌধুরী, জাকিয়া বাড়ি মম এবং বিদ্যা সিনহা মিমকে সম্মাননা জানানো হয়। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে আর্থিক খাতে সুশাসন বাড়াতে বেশি মনোযোগ দিতে হবে বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির আবাসিক প্রতিনিধি এডিমান গিন্টিং। রাজধানীতে মেট্রোপলিটন চেম্বারের ত্রৈমাসিক সভায় তিনি বলেন, ব্যাংক খাত, রাজস্ব প্রশাসন, সরকারি কেনাকাটা ও বিনিয়োগে সুশাসন নিশ্চিতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। এডিমান গিন্টিং এর মতে, সুশাসন ছাড়াও জলবায়ু পরিবর্তন, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনীতির বহুমুখীকরণে সরকারকে পরিকল্পনা করতে হবে। মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় হার নির্ধারণে কার্যকর পদক্ষেপ দরকার বলেও জানায় এডিবি। শিল্পের অর্থায়ন নিশ্চিতে পুঁজিবাজার উন্নয়নের তাগিদ দিয়ে এডিমান গিন্টিং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পাশে থাকবে এডিবি। আমি মনে করি সুশাসন গুরুত্বপূর্ণ। আমরা অর্থনৈতিক সুশাসনে জোর দিতে পারি, প্রথমত ব্যাংক খাতে, তারপর রাজস্ব খাতে, সরকারি কেনাকাটায় এবং বিনিয়োগে। এবার পার্টিক্স খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে 44 রানে হারায় সিরিজে সমতা ফেরার মিশন নিগার সুলতানা জ্যোতিদের সামনে। অন্যদিকে কোচিং স্টাফরাও আগামী বিশ্বকাপের আগে সেরা স্কোয়াড বাছাই চোখ রাখবে ক্রিকেটারদের পারফরমেন্সে। সেপ্টেম্বরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে স্বাগতিক দল। যদিও ফর্মটা ভালো যাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিদের। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-0 হোয়াইট ওয়াশ হয় টাইগার্সরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। চলমান তাপদাহের কারণে স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। সব প্রাথমিক বিদ্যালয় 2রা মে পর্যন্ত বন্ধ দিল মন্ত্রণালয়। কাল খোলা থাকবে 37 জেলার স্কুল কলেজ, জানালো মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বললেন শিক্ষামন্ত্রী। আগামী মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির পূর্বাভাস। রাজশাহী ও খুলনা বিভাগে তাপ প্রবাহ কমার সম্ভাবনা কম, জানালো আবহাওয়া অফিস। বিএনপি নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। পুরো দেশকে গ্যাস চেম্বারে পরিণত করছে সরকার, অভিযোগ বিএনপির। এবং ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।